হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা গত পার্টে যতটুকু শেষ করেছিলাম, আজকে একদম লাস্টের পার্টে যে অংশগুলো বাকি আছে এগুলো পড়বো ইনশাল্লাহ। খুবই ইম্পর্টেন্ট, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, স্টুডেন্টদের প্যাচে লাগে। তো এই জিনিসগুলো ইনশাল্লাহ আমি আজকে তোমাকে ক্লিয়ার করে দিব এবং একদমই সহজ ভাষায়, ইজি ল্যাঙ্গুয়েজে তোমাকে আমি এটা বুঝাবো। এবং তুমি এগুলো যদি পরীক্ষা খাতে দিতে পারো, দিস ইজ মোর দেন এনাফ। তো অ্যাকচুয়ালি এই পার্টটুকুতে আমরা এমসিকিউর মানে সিকিউর পাশাপাশি এমসিকিউতে বেশ ভালো জোর দিব, কারণ এই পার্ট থেকে অনেক এমসিকিউ আসে যেটা আমরা স্টুডেন্টরা পারি না। তো এই জন্য আমি ওভাবেই পড়াবো, যেটা তুমি পড়লে বেশ ভালো মতো তুমি রপ্ত করতে পারবা। ওকে, আচ্ছা। তো এই যে প্রথমে ট্রান্সক্রিপশন পড়ার আগে, সো দিস ইজ দ্য লাস্ট পার্ট। সো ট্রান্সক্রিপশন পড়ার আগে খেয়াল করে দেখো, আমি ফার্স্টে আমাদের মানে বায়োলজির বেসিক থিংসটা জেনে নেই। সেটা হচ্ছে, দেখো এই যে আমি মনে করো খুশি আছি বা দুঃখ ভারাক্রান্ত, এই আমাদের বডির ইচ অ্যান্ড এভরিথিং যা কিছু আছে, এই সব কিছু কিন্তু ভাইয়া হরমোন দিয়ে কন্ট্রোল হয়, বিভিন্ন ফ্যাক্টর দিয়ে কন্ট্রোল হয়। এই যা যা আছে ইচ অ্যান্ড এভরিথিং, এই সব কিছুই কিন্তু প্রোটিন। এই জন্যই বলা হয় প্রোটিনকে জীবনের ভাষা। সো দাও, মনে করো তোমার শরীরে ডিএনএ আছে। এই ডিএনএ, তার ভিতরে বিভিন্ন তথ্য আছে, তুমি কীভাবে নিয়ন্ত্রিত হবা, তোমার ভিতরে কী হবে, সব কিছু ডিএনএ নিয়ন্ত্রণ করে। এটা আমরা সবাই জানি। আমাদের বডির সব কিছু ডিএনএ কন্ট্রোল করে। প্রশ্ন হচ্ছে হাউ, কীভাবে করে? ডিএনএ প্রোটিন তৈরি করার মাধ্যমে, ডিএনএ প্রোটিন তৈরি করার মাধ্যমে এই কাজটা করে। কারণ এই প্রোটিনটাই আসলে আমাদের বিভিন্ন জিনিস, এই যে হরমোন বলি এটাও প্রোটিন, এনজাইম বলি এটাও প্রোটিন, ফ্যাক্টর বলি এটাও প্রোটিন। সো ইচ অ্যান্ড এভরিথিংই হচ্ছে প্রোটিন দিয়ে কন্ট্রোল, মানে প্রোটিন দিয়ে আসলে কাজ করা হয়। ওকে, সো আমার ডিএনএ কীভাবে কাজ করবে? প্রোটিন তৈরি করার মাধ্যমে। এখন ভাই, এইটা একটা সুন্দর স্টেপ আছে। ফার্স্টে ডিএনএ থেকে তৈরি করতে হয় আরএনএ, বা আমি এখানে বলতেছি এমআরএনএ। বেসিক্যালি যে কোনো আরএনএ নর্মালি ডিএনএ থেকেই তৈরি হবে, এবং সেই আরএনএ পরবর্তীতে প্রোটিন তৈরি করে, রাইট? ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ট্রান্সলেশন। ট্রান্সলেশন। সো এটা হচ্ছে কাহিনী ভাই, খেয়াল করে দেখো, খুবই সিম্পল। তাহলে একটা ট্রান্সক্রিপশন, একটা ট্রান্সলেশন। সো আলটিমেটলি আমাদের কাজ হচ্ছে এই প্রোটিন তৈরি করা। কারণ এই প্রোটিন তৈরি করতে পারলেই, এই প্রোটিন যদি তৈরি করতে পারি আমরা, তাহলে আমাদের জীবনের সকল কিছু এক্সপ্রেস হবে, প্রকাশিত হবে। কারণ প্রোটিন তৈরি করার মাধ্যমেই সব কিছু প্রকাশিত হয়। এই প্রোটিনটাই আসলে মেনলি কাজ করে। আমরা যেরকম ধরো কথা বলি, আমাদের মুখের ভাষা হচ্ছে কথা, তাই না? কথা বলার মাধ্যমে আমরা আমরা মনের ভাব প্রকাশ করি, এটা ভাষা বলি, তাই না? তো একইভাবে প্রোটিনের মাধ্যমেই বডির সকল কিছু আলটিমেটলি প্রকাশিত হয়। একটা ডিএনএ কী কাজ করবে, কীভাবে করবে, সেটা প্রোটিন দিয়ে কন্ট্রোল হয়। এই জন্য ভাই প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। কারণ ডিএনএ তো নিজে বের হয়ে সব কাজ করতে পারবে না, সে এভাবে প্রোটিন তৈরি করার মাধ্যমে সে কাজটা করে। ওকে, আর আরএনএ কেন লাগবে ভাই? কারণ দেখো, ডিএনএ থাকে কোথায়? ডিএনএ থাকে আমাদের একটা কোষের, ধরো এটা নিউক্লিয়াস, ডিএনএ থাকে নিউক্লিয়াসের ভিতরে, তাই না? আচ্ছা, এখন এই নিউক্লিয়াসের ভিতরে থেকে ওর তো বাইরে বের হওয়া পসিবল না। এই জন্য ভাই সে তথ্যটা আরএনএর কাছে দেয়, আর আরএনএ সেই তথ্যটা নিয়ে বাইরে সাইটোপ্লাজমের দিকে আসে, রাইবোজোমের কাছে আসে, যেন সে প্রোটিন তৈরি করবে। কারণ তোমরা জানো ভাই, প্রোটিন তৈরি করে কোথায়? রাইবোজোমে। এবং এই জন্য রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। ওকে, সো এই এই তথ্যটাকে রাইবোজোমের কাছে নিয়ে আসা বা সাইটোপ্লাজমে নিয়ে আসা, এই কাজটাই করে আরএনএ। এই জন্য ভাই আমাকে ডিএনএ থেকে প্রথমে আরএনএ তৈরি করতে হয়, আরএনএ থেকে পরবর্তীতে সে রাইবোজোমে প্রোটিন তৈরি করবে। ওকে, তাহলে আমরা প্রথমে পড়বো হচ্ছে এই ট্রান্সক্রিপশন। একদম ইজি ওয়েতে তোমরা যদি বুঝো, ইনশাল্লাহ তোমার যে কোনো কনসেপ্ট তোমার একদম ইজিলি ক্লিয়ার হবে। চলো আমরা শুরু করি ট্রান্সক্রিপশন। সো ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি, ফাইন। তাহলে ভাই এখানে আসলে আমাদের কী কী জিনিস লাগবে? আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি করব, তাহলে প্রথমে আমাকে অবশ্যই ডিএনএ লাগবে, তাই না? সো ডিএনএ লাগবে, এবং যেটাকে আমরা কপি করি। ধরো আমার এখানে সাপোজ একটা মোবাইল ফোন আছে, আমি এই ফোনটাকে কপি করব, আরেকটা ফোন বানাবো। তাহলে এটাকে কপি করতেছি, সো এটাকে বলে ছাঁচ। এই যে তোমরা দেখবে সন্দেশ বানায় বিভিন্ন রকম ছাঁচে দিয়ে, তাই না? সো যেটাকে কপি করব এটাকে বলে ছাঁচ, কারণ এটা থেকে এটার একটা ডুপ্লিকেট কপি বাই করবো আমি। ওকে, আচ্ছা। নাম্বার 2, খেয়াল করবা, মনে রাখবা, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে আরএনএ তৈরি হওয়া। তো তোমাকে দেখতে হবে কি তৈরি হচ্ছে, এইটার দিকে তাকাইতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে তৈরি করতে হবে আরএনএ। সো যেটা তৈরি করতে হবে, আমার এনজাইমের নামটা এর সাথে মিল রেখে, যেহেতু আমরা এখানে আরএনএ তৈরি করব, সো আমাদের এনজাইমের নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ, এই যে আরএনএ পলিমারেজ। যেহেতু আমরা আরএনএ তৈরি করব, আরএনএ পলিমারেজ। ভাইয়া পলিমারেজ কেন? পলিমার মানে হচ্ছে
অনেক বড় একটা অণু, তাই না? সো আরএনএ কি ভাই? আরএনএ একটা লম্বা সুতা না, একটা অনেকগুলো নিউক্লিওটাইডের সমষ্টি, তাই না? সো এই নিউক্লিওটাইডগুলোকে একসাথে যুক্ত করে করে একটা পলিমার তৈরি করতে হয়, এই জন্য হচ্ছে আরএনএ পলিমারেজ। ওকে, এখানে শুধুমাত্র আরএনএ পলিমারেজ না, এখানে আরও অনেকগুলা প্রোটিন, আরও অনেকগুলা ফ্যাক্টর একসাথে কাজ করে। ওগুলোর নাম আমার লাগবে না, ওগুলা সবগুলাকে একসাথে বলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ওগুলা সবগুলাকে একসাথে কি বলে? সবগুলোকে একসাথে বলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ওকে, এতটুকু বললেই হচ্ছে। এই সবগুলোকে একসাথে বলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ওকে, যা যা বাকি এনজাইম, যত প্রোটিন যা যা আছে সব কিছুকে আমি একসাথে বলবো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এখন অবশ্যই শক্তি লাগবে, কারণ যে কোনো বিক্রিয়া হওয়ার জন্য শক্তির অবশ্যই প্রয়োজনীয়তা আছে। এই শক্তি আসবে কোত্থেকে ভাইয়া? নিউক্লিওটাইড ভেঙে, পড়ছো না? এটিপি ভেঙে যখন এডিপি তৈরি হয় তখন সেখানে আমরা শক্তি পাই। তো শক্তি মানে হচ্ছে সেখানে নিউক্লিওটাইড ভাঙবে, যে এটিপি থেকে শক্তি পাই। এটিপি কিন্তু নিউক্লিওটাইড, কেন দেখো, এডিনোসাইন মানে হচ্ছে ট্রাই নিউক্লিওটাইড, এই যে এডিনোসাইন ট্রাই নিউক্লিওটাইড ফসফেট, তাহলে ট্রাই নিউক্লিওটাইড ভাঙলে আমরা শক্তি পাবো। ওকে, তাহলে এখন এটিপি তুমি বলতে পারো ভাই তাহলে এডিনোসাইনরে বলছেন, বাকিগুলো বলবেন না কেন? হ্যাঁ, এই জন্য বাকিগুলো লিখতে হবে, জিটিপি, সিটিপি, যে কোনো জায়গা থেকে আমরা শক্তি পাই। তো শক্তিগুলোর বিভিন্ন ভাগ আছে, ভাগ ইনশাল্লাহ তোমরা একদম লাস্টে, ক্লাসের লাস্টে পড়বা। হ্যাঁ, লাস্ট টাইম বলে দিব। যেমন ফসফোলিপিডে ধরো সিটিপি কাজ করে, আবার প্রোটিন সংশ্লেষণে জিটিপি কাজ করে, এরকম। সো প্রত্যেকটা ধাপ আলাদা আলাদা। হ্যাঁ, তো জিটিপি মানে ওই যে গুয়ানিন পড়ছে না, গুয়ানিন, তাহলে গুয়ানোসিন ট্রাইফসফেট। এই যে ট্রাই নিউক্লিওটাইড, এটা যখন ভাঙে ওখান থেকে শক্তি পাই। ওকে, তাহলে আমাদের মোটামুটি এগুলো হচ্ছে বেসিক থিংস। আমরা সরাসরি আমরা আমাদের মেইন পার্টে চলে যাই। হ্যাঁ ভাইয়া, প্রথম কথা হচ্ছে ধরো এটা হচ্ছে তোমার ডিএনএ। ওকে ফাইন, তুমি এই ডিএনএটা কপি করবা। সাপোজ ইউ উইল কপি দিস ডিএনএ। আচ্ছা ফাইন, তুমি ডিএনএটাকে কপি করবা। তুমি এখান থেকে চাচ্ছ, তোমার ডিএনএ দেওয়া আছে এখানে, ভেরি গুড, তুমি চাচ্ছ একটা আরএনএ তৈরি করতে, রাইট? একটা আরএনএ তৈরি করবা। এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি ঠিক কোন পয়েন্টে আরএনএ তৈরি করবা এটা তুমি তুমি তো জানো না, বা আমার আরএনএ তো ঠিক কোন জায়গা থেকে শুরু হবে। সো খেয়াল করে দেখো, ধরো এই জায়গাতে, সাপোজ এই জায়গাতে এখান থেকে আরএনএ তৈরি হওয়া শুরু হবে, সাপোজ এই পয়েন্ট থেকে। তো যেই জায়গাটা আসলে আরএনএ তৈরি করবে, যেই জায়গাটা আরএনএ তৈরি করবে, এই জায়গাটাকে বলে ট্রান্সক্রিপশন একক। ট্রান্সক্রিপশন একক। সো যে জায়গাটা থেকে আরএনএ তৈরি হয় ওই জায়গাটাকে বলে ট্রান্সক্রিপশন একক। এখন ভাইয়া কীভাবে বুঝছেন এখানে হবে? এক্স্যাক্টলি দিস ইজ দ্য পয়েন্ট ভাইয়া। এইটা বোঝার জন্য যে জায়গাতে আসলে ডিএনএটা কপি হবে ওই জায়গার বেস সিকোয়েন্স, বেস মানে ক্ষারক, ক্ষারকের ক্রম। এই যে ধরো আমরা থাকে না ডিএনএর মধ্যে, মনে করো এটি সি জি, আবার টি এরকম আসে না ডিএনএর মধ্যে, এরকম সিরিয়াল আছে, রাইট? তো এখানে এমন একটা নির্দিষ্ট ক্রম থাকে, নির্দিষ্ট সিরিয়াল থাকে, এই সিরিয়ালটা ইন্ডিকেট করে এখান থেকে একটা আরএনএ তৈরি করা হবে, এখান থেকে আরএনএ তৈরি হওয়া শুরু হবে। ওই সিরিয়ালটা আমাকে শিখতে হবে। প্রকৃত কোষের বেলায় এই যে নির্দিষ্ট সিরিয়াল বললাম, এই নির্দিষ্ট সিরিয়ালটা কি? প্রকৃত কোষের বেলায় এটা হচ্ছে টাটা বক্স। টাটা বক্স মানে হচ্ছে এই যে থায়ামিন এডেনিন, থায়ামিন এডেনিন, যখন এই সিরিয়ালটা থাকবে, এই সিরিয়ালটা আছে বলেই এই পয়েন্ট থেকে আমার আরএনএ তৈরি হওয়া শুরু হবে। ওকে, তাহলে এই বেস সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট। তাহলে আমার এই বেস সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট। ওকে, এই হচ্ছে টাটা বক্স। এই যে থায়ামিন এডেনিন, থায়ামিন এডেনিন, এই বেস সিকোয়েন্স আছে বলেই আমার এই জায়গা থেকে শুরু হবে। তো এটা হচ্ছে প্রকৃত কোষের বেলায়। একটা এমসিকিউ আছে, আদি কোষের বেলায় কী করবা? তো ভাই খেয়াল করো, আদি কোষের বেলায় এটা আসলে খুব ইজি। আদি কোষের বেলা হচ্ছে জাস্ট একটা এ বেশি, এই যে টাট, এই যে টাটা এট। ওকে, টাটা এট, এটা হচ্ছে আদি কোষের বেলায়। ওকে, তো খেয়াল করে ভাই, তাহলে প্রকৃত কোষের বেলা আমরা এই সিকোয়েন্সটা দেখে মূলত বুঝতে পারি, বা আদি কোষের বেলা এটা দেখে বুঝতে পারি এখান থেকে শুরু হবে। এই যে যেই জায়গাটা যেটা থেকে শুরু হয়, মানে দেখবেন বিভিন্ন মুভির প্রমোশন হয় না, প্রমোশন করে, তাই না? সো এখান থেকে শুরু হয়, প্রমোশনের মাধ্যমে কিন্তু মুভিটা রিলিজ হয়, পরে আস্তে আস্তে প্রচারণা বাড়ে এবং মানুষ ও মুভিটা দেখে। বা একটা প্রোডাক্ট যখন কেউ বের করে, প্রমোশন করে, প্রমোশন করার পর মানুষ জানতে পারে, ওখান থেকে এটা আস্তে আস্তে ব্যক্তি লাভ করে। সো এখান থেকে ব্যক্তি লাভ করা শুরু হয়, এটাকে বলে প্রমোটার। এই জায়গাটাকে বলে প্রমোটার। ওকে, এই যে এই জায়গাটাকে বলে প্রমোটার, এই সিকোয়েন্সটাকে বলে প্রমোটার। ডান ইনশাল্লাহ। তারপরে আমরা বুঝে গেলাম যে প্রমোটার থেকে মূলত আরএনএ তৈরি হওয়া শুরু হয়েছে। ওকে, আচ্ছা ইনশাল্লাহ হয়ে গেল প্রমোটার পার্ট শেষ। এখন আসি ভাই, তাহলে আমরা দেখো, ধরো আমরা বুঝে গেলাম ভাইয়া এটা হচ্ছে প্রমোটার। ওকে, এই সুতাটা আছে, ভেরি গুড।
ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে হচ্ছে আমার প্রোমোটারটা আছে, ফাইন, এই জায়গাটা প্রোমোটার আছে, ভেরি গুড, এখান থেকে শুরু হবে। ওকে, এই প্রোমোটার অঞ্চলে যেহেতু আরএনএ তৈরি হওয়া শুরু হবে, ভাইয়া খেয়াল করো, এই জায়গাতে প্রথমে এসে যুক্ত হবে, ফার্স্টে এখানে এসে যুক্ত হবে, এখানে এসে অ্যাড হবে ওই যে আমার একদল ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ছিল না, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এরা, তাহলে ফার্স্টে এখানে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো এসে যুক্ত হবে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এসে যুক্ত হবে, এই যে এখানে যুক্ত হবে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এই যে এগুলো সেখানে যুক্ত হয়ে গেল। ওকে, এখান থেকে খেলা শুরু হবে। ওকে, এখন আমরা জানি আরএনএ তৈরি করার জন্য কি লাগে, আরএনএ তৈরি করার জন্য লাগে আরএনএ পলিমারেজ, তাই না? আরএনএ পলিমারেজ, তার মানে এখন এখানে এসে যুক্ত হবে আরএনএ পলিমারেজ, এই যে তার মানে এখানে যুক্ত হবে কি আরএনএ পলিমারেজ। তাহলে দেখো ভাইয়ের ছবিটা যদি দেখাই, এই যে বড় আকৃতি দিয়ে বোঝাচ্ছে এটা একটা আরএনএ পলিমারেজ, এই সে এসে যুক্ত হইল। ওকে, তো বেসিক্যালি এই এনজাইমটা 3 প্রকারের হইতে পারে, বাট তোমার খুব বেশি লাগবে না, তুমি জাস্ট জানলেই হবে 3 টাইপের হয়। ওকে, তাহলে আরএনএ পলিমারেজ কী কী যুক্ত হলে খেয়াল করো, তাহলে প্রোমোটার এখানে শুরু হবে, ভেরি গুড, রেপ্লিকেশন শুরু হবে মানে আরএনএ তৈরি হবে, ভেরি গুড, জায়গাটা ফিক্সড করলাম। এখন ওখানে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যুক্ত হবে, আরএনএ পলিমারেজ এসে যুক্ত হবে। তাহলে প্রোমোটারের মধ্যে কী কী যুক্ত হবে ভাইয়া, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আর একটা হচ্ছে আরএনএ পলিমারেজ, এই দুটো জিনিসের যুক্ত হবে। ওকে, তাহলে সবাই যুক্ত হয়ে গেল, ভেরি গুড। ওকে, এখন ডিএনএ সুতোগুলো তো প্যাচ খেয়ে আসছে, এগুলো খুলতে হবে না? অবশ্যই খুলতে হবে। বলো তো, তোমাদেরকে গত ক্লাসে পড়াইছি ডিএনএর প্যাচ খোলার দায়িত্ব কার? ডিএনএর প্যাচগুলোকে কে খুলে ভাই পড়াইছিলাম বলো দেখি, ডিএনএর প্যাচ খোলার দায়িত্ব কার? কোন এনজাইমের? মনে আছে ভাইয়া? ডিএনএ 2টা হাইড্রোজেন, এই যে মাঝখানে হাইড্রোজেন বন্ধন থাকে, এগুলোকে ভাঙতে সহায়তা করে এনজাইমের নাম হচ্ছে হেলিকেজ। মনে আছে? এগুলোর নাম কি? হেলিকেজ। তো প্রথমেই আমাদের হেলিকেজ এনজাইমটা এসে 2টা সুতাকে আলাদা করবে, এই যে 2টা সুতাকে আলাদা করলো। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখতে পেলাম আমাদের এখানে আরএনএ পলিমারেজটা আছে, ভেরি গুড, সে বসে আছে, সে এখন আরএনএ তৈরি করবে, ভেরি গুড। এবং প্রোমোটার তো আছে, প্রোমোটার আমার লিখার দরকার নাই, হয়ে গেছে কাজ। এখন ভাই সুতা তো 2টা আছে, সূত্রক তো 2টা, অ্যাকচুয়ালি কোন সুতাটা কপি করা হবে? উই নিড টু নো দিস, যে কোন সুতাটা কপি করা হবে, তাই না? এটা জানার বিষয়, ভাই সুতা কোনটা কপি করব। এইটা ভাইয়া অলওয়েজ মনে রাখবা, সকল এনজাইম বিন্যস্ত থাকে 3' to 5' বরাবর, এই বরাবর সকল এনজাইম বিন্যস্ত থাকে। তার মানে যে সুতাটা 3' থেকে 5' আছে এই বরাবর, ওই বরাবরই আসলে ডিএনএ, ওই বরাবরই কোনো নতুন কিছু তৈরি হবে। ওকে, তাহলে সকল এনজাইম থাকে 3' to 5' বরাবর। তাহলে আমার নতুন যে সুতাটা তৈরি হবে, যেটা সেটা হইতে পারে যে কোনো কিছু, ডিএনএ আরএনএ যেটাই হোক, সেটা হবে তার উল্টা, তাই না? পরিপূরক। তাহলে সেটা হবে 5' থেকে 3'। এটা অলওয়েজ মাথার মধ্যে গেঁথে রাখবা, এবং এটা 3 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউ, যে নতুন সূত্রক কোন বরাবর বৃদ্ধি পায়? উত্তর হচ্ছে ভাইয়া নতুন সূত্রক 5' থেকে 3' বরাবর বৃদ্ধি পাবে। ইনশাল্লাহ পারবা? আচ্ছা, ফাইন। ওকে, তাহলে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে নতুন সূত্রক 5' থেকে 3' বরাবর বৃদ্ধি পাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু মার্কিং করে দিই, মার্কিং করলে তো মোটামুটি হয়ে যাবে কাজ। ধরো এটার নাম দিলাম ধরুন এটা হচ্ছে 3' থেকে এ হচ্ছে 5', এটা, আর আরেকটা সূত্র হচ্ছে 5' থেকে 3'। ওকে, তাহলে আমার কপি হবে কোনটা? এটা হচ্ছে আমার 3' থেকে 5', এই সুতাটা আমার কপি হবে, ঠিক আছে? কারণ আমরা জানি আরএনএ মানে 1 সুতা, তাই ঠিক কিনা ভাইয়া? আরএনএ মানে কয় সুতা? আরএনএ হচ্ছে 1 সুতা, তাহলে একটা সুতা হইলেই হচ্ছে, আমার 2টা লাগবে না। তাহলে এই সুতাটাকে কপি করে আমি আরএনএ তৈরি করবো, জাস্ট ইজি। এখন আরএনএ যে তৈরি হবে, এমআরএনএ তৈরি হবে, খেয়াল করে দেখো তো, অ্যাজ ইউজুয়াল বাকি তোমার আর কিছু কারণ, তুমি যে এই কথাগুলো যে তুমি লিখতে পারছো, দিস এনাফ। তুমি ফার্স্টে প্রোমোটারের কথাটা উল্লেখ করছো, প্রোমোটারের সাথে কী কী জিনিস যুক্ত হয়, বা আমার বিক্রিয়া করার জন্য কী কী জিনিস লাগবে, ট্রান্সক্রিপশন একক, এটা লিখছো। এরপরে তুমি এই যে প্রোমোটারের কথাটা উল্লেখ করছো, হ্যাঁ, এটা প্রকৃত কোষ একটু লিখে দিই। এরপরে ধরো তুমি এটা উল্লেখ করার পরে তুমি হচ্ছে এখানে এই যে কী কী জিনিস যুক্ত হয়েছে সেটা লিখছো। এরপরে তুমি সুন্দর করে সুতোটাকে খুলে দিচ্ছ হেলিকেজ দিয়ে। হেলিকেজের কাজ হচ্ছে এই হাইড্রোজেন বন্ধনগুলোকে কাট করা, তাই না? হাইড্রোজেন বন্ধনগুলোকে কাট করে 2টা সুতাকে আলাদা করে দিচ্ছে, ভেরি গুড, হয়ে গেছে। নাম্বার 2 তুমি লিখবা যে কোন সুতাটাকে ছাঁচ হিসেবে ধরে কোনটাকে কপি করবে। উত্তর হচ্ছে 3' থেকে 5', এটা হচ্ছে আমাদের ছাঁচ, এটাকে কপি করা হবে। এবং নতুন সুতা অলওয়েজ কোনটা বলছি? অলওয়েজ 5' থেকে 3', ফিক্সড। এই জিনিসের কথাগুলো হয়ে গেছে, বাস। এরপরে তোমার আর কিছু করার নাই। তোমার এই যে আরএনএ পলিমারেজটা আছে, সে এবার এই যে আমাদের
ডিএনএর মধ্যে যেই তথ্যগুলো আছে, ডিএনএর মধ্যে যেই নাইট্রোজেন বেসগুলো আছে, কোডগুলো আছে, এগুলো উল্টা করে নাইট্রোজেন বেসগুলো যেগুলো আছে ডিএনএর মধ্যে, এইটা জাস্ট অপোজিট। এইটা জাস্ট এই যে এটা যে 3' হয়, এটা হবে 5', তাই না? 5' থেকে 3', ভেরি গুড। সো খেয়াল করছো? এবার আরএনএ পলিমারেজের কাজ হচ্ছে জাস্ট একটা একটা করে নিউক্লিওটাইড যুক্ত করা এবং সুতাটাকে লম্বা করা। এই বরাবর সুতাটা বড় হয়। এই যে একটা আরএনএ পলিমারেজ আসে, একটা একটা করে যুক্ত করে, করতে 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 আস্তে আস্তে বড় হয়। তো তোমরা জানো ভাইয়া, এখানে যদি আমরা জানি এখানে যদি এডেনিন থাকতো বা ধরো থায়ামিন আছে, সাইটোসিন আছে, গুয়ানিন আছে, অনেক কিছু আছে, তাহলে তোমরা জানো ভাই এটার অপোজিট তৈরি হবে, তাই না? এর অপোজিট কিন্তু থায়ামিন, কিন্তু থায়ামিন কিন্তু আসবে না। তোমরা জানো থায়ামিন কিন্তু থাকে ডিএনএর মধ্যে, আরএনএতে থায়ামিনের জায়গায় থাকে ইউরাসিল। ইউরাসিল, সো ইউ হ্যাভ টু রাইট ইউ, এখানে লিখতে হবে ইউ, বুঝছো? টি এর এগেনস্টে মনে করো এ, সি এর এগেনস্টে জি, এরকমভাবে একটা একটা করে নিউক্লিয়ার যুক্ত হয়, হয়ে 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 জি এর এগেনস্টে সি, এভাবে যুক্ত হইতে 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 আস্তে আস্তে পুরো আরএনএটা তৈরি হয়, শেষ। এই হচ্ছে আমার আরএনএ তৈরি হওয়া। তাহলে এই কাজটা করে আরএনএ পলিমারেজ, ওকে? তাহলে একটা একটা করে পরিপূরক নিউক্লিওটাইড যুক্ত করতে থাকে, পরিপূরক কিন্তু, তাই না? কারণ সি এর পরিপূরক হচ্ছে জি, তোমরা জানো সি এর সাথে জি বসে, আবার টি এর সাথে বসে এ, এর সাথে টি বসবে কিন্তু এখানে ইউ। হ্যাঁ, আরএনএ চিন্তা করলে আরএনএ বলে ইউ হবে, ওকে? সো এইভাবে পরিপূরক নিউক্লিওটাইডগুলো পরস্পর যুক্ত করতে থাকে, ডান ইনশাল্লাহ। তাহলে এই যে আমার একটা আরএনএ তৈরি হলো, আমার কিন্তু ট্রান্সক্রিপশন শেষ হয় নাই। তুমি বলতে পারো ভাই আমার তো আরএনএ তৈরি হয়ে গেছে, শর্টকাট আপনি শেষ করে দিচ্ছেন বুঝায়, কিন্তু আপনি বলছেন শেষ হয় নাই। না না না, একটু বাকি আছে। এই যে আমার আরএনএটা তৈরি হলো, ধরো এটা হচ্ছে আমার আরএনএ তৈরি হয়েছে একটা, এই আরএনএর মধ্যে এটা হচ্ছে আমার এমআরএনএ মেসেঞ্জার আরএনএ তৈরি হইলো, এইটাকে কিন্তু এখনও পুরোপুরি রেডি না। আমাদের বাসাবাড়ি করার পরে সিমেন্টের আস্তরণ দেয়, দেওয়ার পরে উপরে আবার সুন্দর রং করে, ফার্স্টে পুডিং দেয়, পরে রং করে, আবার লাস্টে একটা ফাইনাল টাচ দেয়, তাই না? একদম মানে চূড়ান্তকরণ করার শেষে আমরা রেডি করি সব কিছু। একইভাবে এই আর্নেটাও একটা সুন্দর একটা চূড়ান্তকরণ করা হয়, এটা মানে এটা রেডি করা হয়, এটাকে এই ধাপটাকে আমরা বলি চূড়ান্তকরণ। এই ধাপটাকে আমরা বলি চূড়ান্তকরণ, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এমআরএনএটাকে চূড়ান্ত করা হয়, মানে চূড়ান্ত করা কি, মানে কী ঝামেলা? দেখো আমি ছবি তাকি, এই যে ধরো এরকম, আচ্ছা ধরো আমি এখানে কিছু জিনিস আঁকছি, ওকে ফাইন, ওকে ধরো এই যে ইয়েলো কালার এবং ব্লু কালার, দুইটা কালার দিছি আমি এখানে, ব্লু না কী কালার ভুলে গেছি, এটা পেস্ট কালার। যাই হোক, এই দুইটা কালার কেন দিচ্ছি দুইটা কালার? কারণ এই আরএনএ যে তৈরি হয় ভাইয়া, আরএনএর মধ্যে তথ্য আছে, তাই না? নিউক্লিওটাইডগুলো তথ্য বহন করে, ওই যে ডিএনএ থেকে কপি করে আনছে না, এই যে ডিএনএ তথ্যগুলোকে কপি করে তার মধ্যে নিয়ে নিছে, ওকে? আচ্ছা, তাহলে এখন এই তথ্যগুলো আছে, ভালো কথা। কিন্তু ভাই ডিএনএর মধ্যে এই যে কোডগুলো আছে, এই যে কোডনগুলো আছে, সরি এই আরএনএর মধ্যে যে কোডনগুলো আছে, এগুলো সবগুলো কিন্তু ভালো কোডন না, কিছু খারাপ টারাপ আছে। রং করার সময় দেখে মাঝে মধ্যে ময়লা টলা লেগে গেছে বা এক জায়গাতে একটু কালার উল্টাপাল্টা হয়েছে, তখন এটাকে ফিনিশিং দেওয়া হয়। একইভাবে আরএনএর মধ্যে এই যে কোডগুলো আছে, এদের মধ্যে কিছু থাকে, এদের মধ্যে নীল কালার দিয়ে দিচ্ছি দেখো, সাপোজ এগুলো হচ্ছে ভালো, মানে ভালো কোডন, অর্থাৎ এরা নিজেকে এক্সপ্রেস করে, নিজেকে এক্সপ্রেস করে, এক্সপ্রেস করে মানে নিজেকে প্রকাশিত করে, অর্থাৎ এদের থেকে ভবিষ্যতে প্রোটিন তৈরি হবে, এদের থেকেই ভবিষ্যতে প্রোটিন তৈরি হবে। এরা মধ্যে মূলত প্রোটিন তৈরি করার কোড আছে, ঠিক আছে? এরা নিজেকে এক্সপ্রেস করতে পারে, প্রকাশ করতে পারে, এগুলোর মধ্যেই প্রোটিন তৈরি করার কোড আছে, এগুলোর মধ্যেই প্রোটিন তৈরি করার কোড আছে, ভেরি গুড। কিন্তু মাঝে মাঝে এমন কিছু কোড থাকে উল্টাপাল্টা, এদের মধ্যে প্রোটিন তৈরি করার কোড নাই, জাস্ট ফাউ, মানে এরা ইন্ট্রোভার্ট আছে না, নিজেকে প্রকাশ করতে পারে না, এই জন্য ভাই এদেরকে বলে ইন্ট্রোন্স। কি বলে? ইন্ট্রোন্স। এগুলো কোনো কাজের না, এগুলো ফালতু, ওকে? আর যেগুলো নিজেকে প্রকাশ করতে পারে, এক্সপ্রেস করতে পারে, এগুলোকে বলে এক্সোনস, এক্সোনস, ওকে? এই যে তাহলে এখন তোমার করণীয় কি? যেটা ফাউল, যেটা দরকার নাই, এটা কেটে ফেলে দেওয়া, এক্স্যাক্টলি এইটাই হয় ভাইয়া। ইন্ট্রন্সকে কেটে ফেলে দেওয়া হয়, আর এক্সন্সগুলোকে রেখে দেওয়া হয়। এই যে ইন্ট্রন্সগুলোকে কেটে ফেলা, এই প্রক্রিয়াটার নাম আছে, সুন্দর একটা নাম, স্প্লাইস করা, স্প্লাইসিং, ওকে? তাহলে এই প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়ার নাম হচ্ছে স্প্লাইসিং, ডান। তাহলে ইন্ট্রন্সগুলোকে কেটে ফেলে দিবা, এক্সন্সগুলোকে রেখে দিবা। যেহেতু আমার এক্সন্স কাজে লাগবে, এক্সন্স থেকেই পরবর্তীতে প্রোটিন তৈরি হবে, সো এক্সন্সগুলো কাজের, এগুলো রেখে দিলা, আর ইন্ট্রন্সগুলো কেটে ফেলে দিলা, এটাকে বলে স্প্লাইসিং। এইটার অবশ্যই সে তো আর হাত পা নাই,
যে দা বটি নাই, কাটবে কি দিয়ে? তার কাটার ওয়ে হচ্ছে অবশ্যই একটা এনজাইম। তো এখানে যে এনজাইমটা কাজ করে, এই এনজাইমটার নাম হচ্ছে স্প্লাইসিওসোম। তো নামের সাথে মিল আছে, কারো ভুলার সুযোগ নাই। তাহলে এই এনজাইমটাই মূলত কাটতে সহায়তা করে, ঠিক আছে? তাহলে এই যে আমার এমআরএনএ, তাহলে এখন কি হলো, সরি, তাহলে আমরা দেখতে পেলাম আমার এমআরএনএ কি হইলো, তাহলে নতুন যে এমআরএনএটা হইলো, কাটাকাটি হইলো, ভালো কথা। এখন এটার মধ্যে শুধু ভালো 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 কোডগুলোই আছে। তাহলে কি ভাই এখন কি রেডি হয়ে গেছে সে? না ভাই, আর একটু বাকি আছে। কারণ দেখো, এই যে নিউক্লিয়াসের মধ্যে সে থাকে, তাই না? ডিএনএ থাকে নিউক্লিয়াসের মধ্যে। সো ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয়েছে, সেও তো নিউক্লিয়াসের মধ্যে আছে। ওকে এখান থেকে বের হইতে হবে না? তোমরা শুক্রাণু চিনো? শুক্রাণু, শুক্রাণুর গঠন তোমরা দেখছো কখনো? এরকম, এরকম মাথার উপর একটা ক্যাপ থাকে, ক্যাপের মতো যে, আবার এখানে নিচে একটা লেজ থাকে, এই জন্য সে মুভমেন্ট করতে পারে। ঠিক একইভাবে এখানেও ভাই ক্যাপ পরায় দেওয়া হয়, এর মাথায় একটা ক্যাপ পরায় দেওয়া হয়, এটাকে বলে ক্যাপিং, ক্যাপ পরায় দেওয়া হয়। আবার পিছনে একটা লেজ লাগাই দেওয়া হয়, লেজ লাগাই দেওয়া হয়, এটাকে বলে লেজ মানে টেইল, এই জন্য এটাকে বলে টেইলিং। এখন কথা হচ্ছে ভাই, এই মাথায় ক্যাপ পরাইলেন বা লেজ লাগালেন, এগুলা কি ভাইয়া অন্য কোনো যৌগ? আরএনএর মধ্যে অন্য কিছু কেমনে আসবে? না, এগুলো নর্মাল ওই যে নিউক্লিওটাইডগুলাই। এখানে দেখা যায় নর্মালি গোয়ানোসাইন আছে না, গোয়ানোসাইন, এই যে এই যে এই গোয়ানিন, এই যে প্রায় 7টা গোয়ানিন একসাথে করে ক্যাপটা রেডি করা হয়। 7টা গোয়ানিন, এই যে শুধু জি লিখলে হবে। আর লেজটা কেমনে করে? লেজটা হচ্ছে বেসিক্যালি অনেকগুলো এডিনিনের সমষ্টি। সাধারণত 50 থেকে 150টা এডিনিন থাকে, অনেকগুলো এডিনিন, ওই যে পড়ছেন এডিনিন, থায়ামিন, এডিনিন, গুয়ানিন, এই 50 থেকে 150 অনেকগুলো না, এই জন্য এটাকে বলে পলি এ। পলি মানে অনেকগুলা, পলি এ। এবার আমার এমআরএনএ রেডি, আমার ট্রান্সক্রিপশন শেষ, ডান। ওকে, তাহলে পরীক্ষা হলে যদি ইনশাল্লাহ পরীক্ষা আসে, তুমি কি ভাই এত কিছু লিখার সময় পাবা? না। তুমি কীভাবে লিখবা খেয়াল করো। তুমি ফার্স্টে কী কী লাগবে এটা লিখবা, ট্রান্সক্রিপশন কী কী লাগে। ওকে, নেক্সট, এটা খুব সুন্দর যোগ, মানে তারা বুঝবে তুমি পারো। এরপর ট্রান্সক্রিপশন একক লিখতে পারো, না লিখলে সমস্যা নেই, চাইলে লিখতে পারো, ট্রান্সক্রিপশন একক বলে। নেক্সট হচ্ছে প্রোমোটার কথা মাস্ট উল্লেখ করবো, প্রোমোটার মাস্ট উল্লেখ করবা, এবং চাইলে টাটা বক্সের কথা উল্লেখ করবা যে প্রকৃত কোষে এখান থেকেই আরএনএ তৈরি হওয়া শুরু হয় বা ট্রান্সক্রিপশন শুরু হয়। তো ভালো কথা, এখানে এই প্রোমোটারের মধ্যে সে কী কী যুক্ত হয় এটা মাস্ট উল্লেখ করবা, এক লাইনের লেখা, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এবং পরবর্তীতে আরএনএ পলিমারে যুক্ত হয়। ভেরি গুড। নেক্সট উল্লেখ করবা এই হেলিকেজ এনজাইম, সে হাইড্রোজেন বন্ধনকে বিচ্ছিন্ন করে শুধু এটাকে আলাদা করে। নেক্সট উল্লেখ করবা, পয়েন্ট আকারে লিখবা, নেক্সট উল্লেখ করবা 3 to 5 প্রাইম ডিএনএ সূত্রককে, এটা ডিএনএ সূত্রক তাই না, ডিএনএ সূত্রককে কপি করে বা ছাঁচ হিসেবে ধরে নতুন 5 প্রাইম থেকে 3 প্রাইম বরাবর নতুন আরএনএ সৃষ্টি হওয়া শুরু হয়, এবং আরএনএ পলিমারেজ একটি একটি করে নিউক্লিওটাইড এনে যুক্ত করতে থাকে। ভেরি গুড, পলিমারের কাজ যুক্ত করা, ভেরি গুড, পলিমারেজ এনজাইম। আচ্ছা, যুক্ত করতে থাকে। লাস্টে হচ্ছে পরবর্তীতে এমআরএনএ তৈরি হওয়ার পর সেটা চূড়ান্তকরণ হয়, ইন্ট্রনসকে কেটে ফেলে দিয়ে এক্সনসগুলোকে রেখে দেওয়া হয়। এই প্রক্রিয়াকে স্প্লাইসিং বলে। আরেকটা পয়েন্ট চাইলে লিখতে পারো, এক্ষেত্রে এনজাইমের নাম স্প্লাইসিওসোম, সারা বুঝবে ভালো স্টুডেন্ট। পয়েন্টগুলো খেয়াল করো। নেক্সট তুমি লিখতে পারো সর্বশেষ মাথায় ক্যাপিং ব্র্যাকেট লিখতে পারো 7টা গোয়া, 7G লিখলে এনাফ, এবং টেইলিং লেস, পলি এ, সংখ্যা না লিখলে নাই, পলি এ, অনেকগুলো রেডিনে মিলে লেস তৈরি করা হয় এবং এমআরএনএ চূড়ান্তকরণ হয়। এই যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়ে গেল, শেষ। বুঝতে পারছিস? ইনশাল্লাহ যদি এভাবে পড়ো তোমার এটা একদম দুধ ভাত, ঠিক আছে? আমি অনেক কিছু সহজ করে বলছি যেন তোমার কাছে এই বিশাল ধাপটা খুব ইজি মনে হয়। ওকে, তাহলে ইনশাল্লাহ আমাদের ট্রান্সক্রিপশন শেষ। এখন হচ্ছে ভাই আমাদের, তাহলে আমরা একটু খেয়াল করলাম এমআরএনএর মধ্যে আমাদের কি আছে, এমআরএনএর মধ্যে কোডন আছে, আমাদেরকে পড়াইছিলাম এমআরএনএর মধ্যে কোডন থাকে। ভেরি গুড, হয়ে গেছে, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এখন তাহলে আমার এমআরএনএ হয়ে গেল। আমরা এখন পড়বো হচ্ছে ট্রান্সক্রিপশন যেহেতু শেষ, আমরা এখন পড়বো হচ্ছে ট্রান্সলেশন। ওকে, ট্রান্সক্রিপশন যেহেতু শেষ, আমরা পড়বো কোনটা, ট্রান্সলেশন। আচ্ছা, এটা বলার আগে আরেকটা কথা বলে রাখি ভাইয়া, মনে রাখবা এমআরএনএ যখন তৈরি হবে, এমআরএনএর প্রথম কোডটা অলওয়েজ ফিক্সড, AUG, প্রথম কোডটা অলওয়েজ ফিক্সড। তুমি বলতে ভাই প্রথম কোডটা ফিক্সড কেন? এটা কি কথা বললেন? এটা একদম ফিক্সড, AUG। কেন? কারণ একটু পরে দেখাবো, যে কোনো আমিষ তৈরি করার ক্ষেত্রে বা প্রোটিন তৈরি করার ক্ষেত্রে প্রথম অ্যামাইনো অ্যাসিডটা ফিক্সড, মেথিওনিন। এই জন্য এটা ফিক্সড, কারণ এটা ফিক্সড হইতেই হবে। আমিষ যেই আমিষই হোক, ওর প্রথম অ্যামাইনো অ্যাসিডটা মেথিওনিন হবে। তো কেন বললাম ভাই কথাটা? কারণ তোমাদেরকে প্রোটিন সম্পর্কে একটু ধারণা দেওয়া লাগবে। তোমরা প্রোটিন মানে কি জানো? প্রোটিন হচ্ছে আসলে একটা পলিমার। প্রোটিন কিছুই না, প্রোটিন হচ্ছে একটা পলিমার। ভাই এটা কার পলিমার? প্রোটিন হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার।
প্রোটিন হচ্ছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের পলিমার। এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে তারা বিভিন্ন রকমের প্রোটিন তৈরি করে। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়, এই বন্ধনটাকে কি বলে জানো? এই বন্ধনটাকে বলে পেপটাইড বন্ধন। এই বন্ধনটাকে বলে পেপটাইড বন্ধন। সো এটা তোমরা অলরেডি বুঝে গেলা যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলে এরকম পেপটাইড বন্ধন তৈরি করার মাধ্যমে এরকম আস্তে আস্তে তারা বিভিন্ন প্রোটিন তৈরি করে, রাইট? এবং যে কোনো প্রোটিনের প্রথম অ্যামাইনো অ্যাসিডটা ফিক্সড, এই যে প্রথম অ্যামাইনো অ্যাসিডটা ফিক্সড, একদম ফিক্সড। প্রথম অ্যামাইনো অ্যাসিডটার নাম হচ্ছে মেথিওনিন, সংক্ষেপে অনেকে মেথি লিখে, মেথিওনিন একদম ফিক্সড, এরা হইতেই হবে। এবং এই মেথিওনিনকে নির্দেশ করার জন্য কোডটাই হচ্ছে AUG, 3টা নিউক্লিওটাইড মিলে একটা কোডন। ওকে, এই তিনটা মিলে একটা কোড, এই 3টা মিলে একটা কোড, এই কোডটা নির্দেশ করে মেথিওনিনকে। দ্যাট ইজ হোয়াই আমার এখানে mRNA-তে প্রথমটা অলওয়েজ AUG হবে। তো তুমি যদি কোনো কারণে একটু কয়েকটা সংকেত দিতে চাও ভাই আমার ছবিটা সুন্দর করার জন্য, তখন অবভিয়াসলি প্রথমে AUG দিতে হবে। ঠিক আছে, সামনে আরও ভালো বুঝবা। চলো ইনশাল্লাহ আমি এখন ট্রান্সলেশন পড়াই। সো হোয়াট ইজ ট্রান্সলেশন? ট্রান্সলেশন ইজ নাথিং বাট প্রোডাকশন অফ প্রোটিন। জাস্ট প্রোটিন তৈরি করতে হবে, দিস ইজ ট্রান্সলেশন। ওকে, so what we have to do, we have to make sure our protein is synthesized well. ভাই প্রোটিন তৈরি করতে হবে। সো প্রোটিন তৈরি হয় কোথায়? রাইবোজোমে, তাই না? তো আমরা প্রথমে পড়বো কী কী জিনিস লাগবে, কী কী জিনিস প্রয়োজন। সো লেটস সি, প্রথমেই লাগবে ভাই একটা এনজাইম লাগে ভাই। আচ্ছা, ফার্স্টে আমি নর্মাল জায়গাটা বলি। ফার্স্ট হচ্ছে আমাদের রাইবোজোম লাগবে, কারণ রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হবে। ভাই তোমরা কি জানো রাইবোজোমের মানে বড় বড় খণ্ড কয়টা? জানো রাইবোজোমের খণ্ড কয়টা? বড় বড় খণ্ড দুইটা, মনে রাখবা, একটা ছোট একটা বড়। তোমাদের একটা আইডিয়া দিয়ে রাখি, পড়ছিল না প্রকৃত কোষের বেলায়, মানুষের বেলায় 80S রাইবোজোম থাকে, এটা দুইটা খণ্ড, একটা হচ্ছে 40S, একটা 60S, মনে আছে? এই যে রাইবোজোমের খণ্ড মেইনলি বেসিক্যালি দুইটা বড় বড় খণ্ড। ওকে, দুইটা খণ্ডে আমার কাজে লাগবে। আচ্ছা, নাম্বার 2, আমার ডিএনএ থেকে তথ্যটা নিয়ে আসছে, একটু আগে দেখছি mRNA, মেসেঞ্জার RNA। ও কি করছে, আমার কোষের মধ্যে নিউক্লিয়াসের এই যে ভিতরে ডিএনএ ছিল, এই ডিএনএ থেকে তথ্যটাকে, মেসেজটাকে ক্যারি করে রাইবোজোমের কাছে নিয়ে আসছে। এই জন্যই ওকে বলে মেসেঞ্জার RNA। তোমরা যেরকম মেসেঞ্জারে মেসেজ পাঠাও, একইভাবে ডিএনএ রাইবোজোমের কাছে মেসেজ পাঠাইছে। আর এটা কি অ্যাড আসলো আবার? এলস কি CNN নিউজ? আরে বাবা, এটা কি আসলো? আচ্ছা যাক, আসছে নিউজ, আসছে একটু নিউজ চ্যানেল, ওদের একটু ইচ্ছা হয়েছে আর কি, সমস্যা নেই। খেয়াল করে দেখো, এখন আমরা দেখি mRNA মোটামুটি বুঝলাম। ভাই খেয়াল করে দেখো, mRNA কাছে মেসেঞ্জার RNA, তুমি যেরকম মেসেজ পাঠাও একেবারে সেও মেসেজটা ক্যারি করে নিয়ে আসে। ডিএনএ তার কী ধরনের প্রোটিন তৈরি করা লাগবে, ওই মেসেজটা পাঠায় রাইবোজোমের কাছে, পাঠাইছে। আচ্ছা, এখন ভাই প্রোটিন তৈরি করার জন্য কি লাগবে? অবশ্যই অ্যামাইনো অ্যাসিড লাগবে, কারণ আমরা জানি প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার, তাই না? সো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড লাগবে, অ্যামাইনো অ্যাসিডের পলিমার। এখন এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে আসার দায়িত্বকার জানো? অ্যামাইনো অ্যাসিডগুলো মনে করো বিভিন্ন জায়গায় ছড়াই আছে, এগুলোকে রাইবোজোমের কাছে নিয়ে আসবে কি জানো? রিক্সাওয়ালা। এই রিক্সাওয়ালার নাম হচ্ছে ট্রান্সফার RNA। ওর কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রিক্সায় করে তুমি যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হও, একইভাবে সেও বিভিন্ন জায়গা থেকে, এই ট্রান্সফার RNA-গুলোর কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ধরে ধরে অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে আসা। ঠিক আছে, সো অনেকটা রিক্সাওয়ালার মতো কাজ করে। তাহলে তোমার এটা পরবর্তীতে কাজে লাগবে আর কি। রিক্সাওয়ালা মামা যেরকম তোমাকে বাসায় নামাই দিয়ে আবার চলে যায়, সেও ঠিক সেম, সেই বিভিন্ন জায়গা থেকে জিনিসটাকে নিয়ে এসে রাইবোজোমে দিয়ে সে চলে যায়। ওকে ফাইন, ঠিক আছে, ট্রান্সফার RNA। নেক্সট একটা এনজাইম লাগবে, খুবই ইম্পর্টেন্ট। যেহেতু এখানে প্রোটিন তৈরি করতেছি আমি, মানে অ্যামাইনো অ্যাসিডের পলিমার, তো আমার এনজাইমটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে আসে অ্যামাইনো অ্যাসাইল সিনথেটেস। সো অ্যামাইনো অ্যাসিডগুলোকে একসাথে করে প্রোটিন সিনথেসিস করবে, এবং এই এনজাইমটার নাম কি? অ্যামাইনো অ্যাসাইল সিনথেটেস। খুবই ইম্পর্টেন্ট, তাই না? আমাদের প্রত্যেকটা টপিকে একটা করে এনজাইম থাকে, খুব ইম্পর্টেন্ট। যেমন ডিএনএ রেপ্লিকেশনের বেলায় ডিএনএ পলিমারেজ ছিল, খুব ইম্পর্টেন্ট। আবার RNA তৈরি করার সময় RNA পলিমারেজ ছিল, খুব ইম্পর্টেন্ট। একইভাবে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করবো, সো অ্যামাইনো অ্যাসিড সিনথেটেস খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইনশাল্লাহ ভুলার সুযোগ নেই। ওকে ফাইন, সো আমরা এখন মেইন প্রক্রিয়াটা পড়বো, এবং পুরোটা খুবই সহজ। তুমি আগেরটা বুঝছো মানে এটা তোমার জন্য দুধ ভাত। চলো ইনশাল্লাহ দেখি। ভাই খেয়াল করো, মানে অ্যাজ ইউজুয়াল যে কোনো একটা প্রক্রিয়া শুরু হওয়ার সময়
আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে হচ্ছে রাইবোজোমের সাইটগুলো একটু বলে নিই। রাইবোজোমের সাইটগুলো সম্পর্কে তোমার একটু আইডিয়া থাকা উচিত। ভাই রাইবোজোমের দুইটা খণ্ড, হ্যাঁ, একটা হচ্ছে ছোট খণ্ড আর একটা হচ্ছে বড় খণ্ড। এই যে, তো এইটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, খেয়াল করো। একটাকে বলে এ সাইট, একটাকে পি সাইট, একটাকে ই সাইট। ভাই এগুলোর নামকরণ কেন করা হয়েছে? কারণ যখন প্রোটিন তৈরি হয়, প্রোটিন ইজ নাথিং বাট আ পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের সমষ্টি। তো অ্যামাইনো অ্যাসিডগুলোকে মাথায় করে কে নিয়ে আসে? রিক্সাওয়ালা। রিক্সাওয়ালার নাম কি? ট্রান্সফার আরএনএ, তাই না? তো ধরো এখানে একটা ট্রান্সফার আরএনএ আসলো, ট্রান্সফার আরএনএগুলো এখানে ঢুকার পরে সে এই ধাপে আসে, ফার্স্টে স্টার্টিং ঢুকে এন্ট্রি, ঢুকার পরে সে এই ধাপে যায়, যাওয়ার পরে এখানে এসে সে মাথায় করে যে অ্যামাইনো অ্যাসিডটা আনছিল, এই অ্যামাইনো অ্যাসিডটাকে সে এখানে রেখে দেয়, দিয়ে এই খালি ডাব্বাটা, মানে খালি রিক্সাওয়ালা, খালি রিক্সাটা এদিকে এক্সিট, ইতে মানে এক্সিট, খালি রিক্সাটা এক্সিট দিয়ে বের হয়ে চলে যায়, যাওয়ার এই প্যাসেঞ্জারকে নামায় দিয়ে গেছে পি এর ঘরে। পি মানে প্রোটিন, তার মানে এই ঘরে মূলত প্রোটিনগুলো তৈরি হবে, পেপটাইড বন্ধনগুলো তৈরি হবে। সো এরকম আরেকটা রিক্সাওয়ালা আসলো, ভেরি গুড, আরেকটা রিক্সাওয়ালা আসছে খালি যেহেতু, এসে ও তার জিনিসটা রেখে গেছে, ওকে, ও তার অ্যামাইনোসিডটা রেখে সেও এক্সিট দিয়ে বের হয়ে চলে গেছে। এরকমভাবে ভাই একটা একটা করে রিক্সাওয়ালা একটা একটা করে টিআরএনএ আসবে, একটা একটা করে টিআরএনএ আসবে, এসে তার প্রোটিনটাকে এই পি এর ঘরে দিয়ে, আমি যদিও আমার তো মানে ছবিটা একটু এমনি হবে আর কি, জায়গা একটু ছোটো হবে, কারণ তৈরি করার পরে এমনি বেরোতে থাকে। তো যাই হোক, একটা করে দিবে, তৈরি করবে, করে সেই খালি জায়গা দিয়ে সে আবার বেরোয় চলে যাবে। বুঝতে পারছো? এই জন্য আসলে তিনটা সেটে ভাগ করছে। ক্লিয়ার? আমার মনে হয় একদম ক্লিয়ার। টিআরএনএর সংকেত তোমরা জানো, এই যে সরি গঠনটা এরকম, এই যে অনেকটা এরকম। এবং তোমাদেরকে ভাই টিআরএনএ পড়ানোর সময় বলছিলাম, টিআরএনএর এখানে থাকে বলছিলাম এন্টিকোডন। এন্টিকোডন, তুমি বলছো ভাই এন্টি কেন ভাই? এই একটু আগে পড়ে আসছো, মনে আছে? এমআরএনএর মধ্যে থাকে কি? এমআরএনএর মধ্যে থাকে কোডন, মনে আছে? এমআরএনএর মধ্যে থাকে কোডন। এই টিআরএনএগুলা এখানে থাকে এন্টিকোডন কেন? কারণ এগুলা মূলত এই এমআরএনএর এটার বিপরীতে বসে। তাহলে কোডনের উল্টা দিকে বসে, বুঝছো? টিআরএনএটা এই যে উল্টা দিক করে এভাবে বসে, এই আছে, এই জন্য এটাকে বলে এন্টিকোডন। ঠিক আছে, এটাকে বলে এন্টিকোডন, কারণ এই জায়গাতেই মূলত এমআরএনএটা বসে, এই যে এমআরএনএর এই কোডের এগেনস্টে বসে। এমআরএনএতে যে কোড আছে না, এই কোডের বিপরীতে বসে বলে এটাকে বলে এন্টিকোডন। ওকে, ইনশাল্লাহ পারবো। এটা হচ্ছে এমআরএনএর কোডন, এমআরএনএর কোডনের বিপরীতে বসে বলে এটাকে বলে এন্টিকোডন। ঠিক আছে, তাহলে বেসিক থিংস শেষ, আমরা এখন চলে শুরু করবো, একদম ইজি। চলো দেখি। তাহলে ফার্স্ট হচ্ছে ভাই প্রথমে ছোট খণ্ডটা, ওকে, এবং ছোট খণ্ডটার সাথে তোমার এনজাইম যেটা ছিল, এনজাইমের নাম কি ছিল? সাপোজ অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস, এই এনজাইমটা আছে এখানে, ওখানে আছে, কোনো এটা তোমার বাড়তি ছবি আঁকানোর কোনো প্রয়োজন নাই, কারণ এটা আছে মোবাইল ছবি আঁকে নেই, তারপরে তোমার বোঝানোর জন্য ভাই আঁকছি। আচ্ছা, এরপরে এর সঙ্গে যুক্ত হবে এমআরএনএটা, যুক্ত হবে এই যে এমআরএনএর মধ্যে কোড আছে, মনে আছে ভাইয়া? প্রথম কোড কোনটা মনে আছে? প্রথম কোড ছিল অলওয়েজ ফিক্সড, AUG। হ্যাঁ, ধরো পরবর্তী কোডের নাম আমি একটা র্যান্ডম লিখছি, CCG। আমি লিখছি তিনটা মিলে কোড, তাই না? তিনটা মিলে কোড, জাস্ট র্যান্ডম লিখছি আমি, আর যে কোনো কিছু থাকতে পারে, নট এনিথিং। এই যে আমার এমআরএনএ যুক্ত হইলো, ওকে। তাহলে প্রথমে ছোট খণ্ডের সাথে এমআরএনএ যুক্ত হইলো, এবার আসবে বড় খণ্ডটা। এ বাবা, এ তুনে কিয়া, এই যে এবার আসবে বড় খণ্ডটা, এই ধরো বড় খণ্ডটা আসছে, এত বিছড়ে গেছে, এই ধরো বড় খণ্ডটা আসছে। ছবিটা একটু বেশি লাউ হয়ে গেছে, সমস্যা নেই। এই যে বড় খণ্ডটা আসছে, ঠিক আছে, এবার আসছে বড় খণ্ডটা। তাহলে ছোট খণ্ড আসছিল, বড় খণ্ড আসছে, বাস আমার কমপ্লেক্স রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ট্রান্সলেশন কমপ্লেক্স, এই যে সবাই মিলে একসাথে রেডি। ওকে, তাহলে আমাদের এ সাইট আছে, পি সাইট আছে, ই সাইট। আসলে ই সাইটটা অনেক বই দেয় নাই, কেন দেয় নাই? কারণ লাগে না আসলে, এমনি খালি জায়গাতে বের হয়ে যাবে, সমস্যা কি? ই সাইট দেওয়া লাগে না। তোমাদের হাসান স্যারের বই দিচ্ছে, কিন্তু অক্ষরপত্রের বই দেয় নাই। অক্ষরপত্রের বইটা তোমার আজিবুর স্যারের যে বইটা আছে, আমি এই থিওরিটা কিন্তু ওই বইয়ে খুবই সহজ ভাষায় লিখছে। তো তোমার যদি ইনশাল্লাহ মনে করো তোমার এখান থেকে পড়ো, তুমি অক্ষরপত্রের বই থেকে এই জায়গাটা তুমি পড়তে পারো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো এটা হচ্ছে তুমি জাস্ট এই ট্রান্সলেশন, রেপ্লিকেশন, এই তিনটা ধাপ অক্ষরপত্রের জায়গাতে ছোটো ছোটো করে লিখছে, তোমার পড়তে ইজি হবে। ওটা তুমি পড়লে অন্তপক্ষে খাতা লিখে আসতে পারবা। ঠিক আছে, আমাদের আবুল হাসান স্যারের বইয়ে খুব কঠিন করে পেঁচায় বুঝে লিখছে, তোমার হয়তো বা একটু বুঝতে একটু কঠিন লাগবে, কিন্তু আমি সেটা বুঝাই দিচ্ছি, আসলে কঠিন লাগবে না। তারপরও ওইটা পড়লে তোমার কাছে একদম দুধভাত মনে হবে, তখন তুমি লিখতে পারবা। কেউ যদি ওই বই না থাকে বা কারো থেকে ছবি নিতে না পারো, কোনো প্যারা নাই, তুমি নিশ্চিন্তে থাকো ইনশাল্লাহ। আমি যে কথাগুলো বলতেছি এগুলো লিখে আসতে পারলে তুমি একদম কোবাই আসতে পারবা, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে বড় খণ্ড যুক্ত হয়েছে ভাই। এখানে আমার এ সাইট, আমি ছোটো করে লিখলাম এ সাইট, এটা আমার পি সাইট,
এটা হচ্ছে আমার ই সাইট। ফাইন, তাহলে এখন ভেরি গুড হয়ে গেছে কাজ। এখন মনে আছে AUG, এটা তোমার বাসার ঠিকানা। তোমার বাসার ঠিকানা দেখে রিক্সাওয়ালা মামা আসছে তোমাকে নামায় দেওয়ার জন্য। এই যে তোমার বাসার ঠিকানা দেখে রিক্সাওয়ালা মামা আসছে তোমাকে নামায় দেওয়ার জন্য। ফিক্সড, রিক্সাওয়ালা মামা কিন্তু সবাই সব জায়গায় চলে না। যে বেটা বসুন্ধরা রিক্সা চালায়, বসুন্ধরা আবাসিকের মধ্যে চালান যিনি, উনি কখনোই গুলশানের মধ্যে চালাবেন না। আর গুলশানের মধ্যে যে চালাবেন সে বাইরে চালাবেন না। প্রত্যেকটা আলাদা ড্রেস কোড থাকে, যদি সব মেনটেন করা হয় না, নাম্বারিং থাকে। হ্যাঁ, এবং ধরো যে পুরান ঢাকার দিকে চালায় সে আবার ওই তোমার ফার্মগেটের দিকে যায় না, এরকম মানে প্রত্যেকটা রিজিয়ন থাকে, রিজিয়ন চালায়। ঠিক সেইভাবে এই AUG, এটার জন্য একটু আগে বলছিলাম AUG মানে হচ্ছে মেথিওনিন, তাই না? AUG মানে হচ্ছে মেথিওনিন। তাহলে এখন রিক্সাওয়ালা মামা টিআরএনের কাজ হচ্ছে এমন একটা টিআরএনএ আছে যার কাজ হচ্ছে এই মেথিওনিনকে মাথায় করে নিয়ে আসা। এখন তুমি বলতে পারো ভাই টিআরএনএ তো অনেক ধরনের আছে, মেথিওনিনকে আনবে কোন টিআরএনএ, তাই না? মেথিওনিনকে এই জায়গাতে আনবে কোন টিআরএনএ? ভাইয়া AUG আছে কোথায়? mRNA-তে। ভেরি গুড। mRNA-র উল্টা হচ্ছে টিআরএনএ। তাহলে এর উল্টা কি? এর উল্টা হচ্ছে ইউ, ইউর উল্টা হচ্ছে এ, জি এর উল্টা সি। তার মানে যেই টিআরএনএর মধ্যে UAC নামক এন্টি কোডন আছে, ওর কাজ থাকবে এই মেথিওনিনটাকে নিয়ে আসা। খুবই সিম্পল। তাহলে AUG, এটার উল্টা কি? UAC। তাহলে UAC আছে যেই টিআরএনএতে, সেই টিআরএনএ মাথায় করে মেথিওনিন নিয়ে আসছে এ সাইটে। বুঝা গেছে? পুরো কোষ থেকে খুঁজে মেথিওনিন নিয়ে আসছে। ডান। তাহলে আমার প্রথম অ্যামাইনো অ্যাসিড চলে আসছে, অ্যান্ড এটা এই ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের নাম কি? মেথিওনিন। আলহামদুলিল্লাহ, ডান। সো আমার মেথিওনিন কিন্তু অলরেডি চলে আসছে, এই চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। নেক্সট এই টিআরএনএটা নেক্সট ধাপে এই টিআরএনএটা এখানে এই যে পিতে আসবে। ওকে, তাহলে আমি ছবিটা একটু আরেকটা অন্য ছবি দিয়ে আঁকি, তাহলে খেয়াল করে দেখো। এই হচ্ছে মনে করো আমার সরি এই হচ্ছে মনে করো আমার mRNA। এই হলো ছোট খণ্ডটা, এই হচ্ছে আমার বড় খণ্ড। ভেরি গুড। তিনটা সাইড ছিল, এখানে ছিল কোড ছিল AUG, এখানে কোড ছিল সাপোজ AUG। আমার টিআরএনএটা এখন চলে আসবে এই পয়েন্টে, এই যে আমি বোঝার জন্য রাখলাম। হ্যাঁ, UAC এমন একটা এন্টিকোডন আছে তার মধ্যে। না লিখলে আবার বুঝবো না, না লিখলে ডাব্বা বানাবো অনেকে। UAC, ঠিক আছে। এই এন্টিকোডন নিয়ে আসছে, মাথায় কি নিয়ে আসছে? মাথায় হচ্ছে মেথিওনিন নিয়ে আসছে। তাহলে আমার মেথিওনিন কোথায় চলে আসলো? পি সাইটে মেথিওনিন চলে আসছে। শেষ। এইটাকে সে এখানে নামায় দিয়া টিআরএনএটা এখান দিয়ে বেরিয়ে চলে যাবে। শেষ, প্রথম টিআরএনএ কাজ শেষ। অলরেডি প্রথম অ্যামাইনো অ্যাসিড চলে আসছে। ওকে পি সাইটে রেখে টিআরএনএ রিক্সাওয়ালা মামা, তুমি রিক্সাওয়ালা মামাকে ঘরে রেখে দিবা। মামা আমাকে নামাই দিতে আসছেন, আমাকে আপনি বাসা থাকেন না, আপনি নামাই দিচ্ছেন, আপনি চলে যাবেন, এখন টাকা দিয়ে দিচ্ছ, তাই না? সেরকম সেও শক্তি খরচ হয়েছে, আসছে, এসে সেই বেরোয় চলে গেছে। ওকে, টিআরএনএ ওকে নামাই দিয়ে টিআরএনএ এখন চলে গেছে। ডান। এখন নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে এই দুইটা খণ্ড, এই যে রাইবোজোমের দুইটা খণ্ড, ওদের কিন্তু এইটাকে এটার কাজ শেষ। ওকে, এইটার কাজ শেষ। ওকে, এখন দুইটা খণ্ড সামনের দিকে যাবে। এবার এই ধরো ছোটো খণ্ডটা এখানে, বড়টা এখানে, এবার এইটাকে নিয়ে কাজ করবে। আবার এটার কাজ শেষ, এটাকে নিয়ে কাজ করবে। আবার দুইটা খণ্ড এদিকে যাবে, এটার কাজ করবে, এরপর আবার কাজ করবে। এভাবে রাইবোজোমের দুইটা খণ্ড, mRNA এভাবে রিড করতে থাকে। বুঝতে পারছো? এই যে দুইটা খণ্ড এখানে আছে না, ছোটোটা বড়টা, এটার কাজ শেষ, এই পাশে যাবে। ওকে, আমি তো ছবি আঁকি, দেখো নেক্সট ছবিটা কী হবে। ধরো এই হচ্ছে আমার mRNA, আমার এই ইউজির কোড শেষ, তারপর এখানে সিসিজি আছে। তাহলে আমার রাইবোজোমের খণ্ডটা, দুইটা খণ্ড চলে যাবে এখন এই বরাবর। তাহলে মুভমেন্ট কার হয়? রাইবোজোমের খণ্ডের। ঠিক আছে, দুইটা খণ্ড মুভ করতে থাকে, এই যে মুভ করতে থাকে, এই দুইটা খণ্ড মুভ করতে আসছে। হ্যাঁ, এই যে এ সাইড পি সাইড। ওকে, তাহলে আমার এই সিসিজিকে দেখে, ধরো এই তাহলে আমার সিসিজি যেটা আছে, এই সিসিজিকে দেখে এ সাইড পি সাইড ই সাইড। ওকে, তাহলে সিসিজিকে দেখে, সিসিজি অনুযায়ী সিসির উল্টা কি? সি এর উল্টা হচ্ছে ভাই জি, সি এর উল্টা হচ্ছে জি, জি এর উল্টা সি। জিজিসি এন্টিকোডন আছে এমন একটা টিআরএনএ এখন আসবে, এবং তার মাথায় এই সিসিজি মানে, তো তোমাদের মুখস্থ করার দরকার নাই, তারপরেও চাইলে আমি লিখে দিচ্ছি। সিসিজি মানে হচ্ছে প্রোলিন।
সিসিজি মানে হচ্ছে প্রোলিন নামক অ্যামাইনো অ্যাসিড। এত কঠিন দরকার নেই, তুমি হাইস্ট মেথিওনিন মুখস্থ রাখলে হচ্ছে, যারা ভালো স্টুডেন্ট তারা আরেকটা মুখস্থ রাখতে পারো, তাহলে আরেকটা জিনিস লিখতে পারবে আর কি। সিসিজি মানে হচ্ছে প্রোলিন, তার মানে মাথায় করে সে প্রোলিন নিয়ে আসছে, মাথায় করে সে প্রোলিন নামক অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে আসছে। দেখো আগে থেকে কিন্তু তার মধ্যে মেথিওনিন ছিল, তাই না? আগে থেকে ছিল, শেষ। এখন প্রোলিনটা নেক্সট এ সাইড থেকে কই আসবে? পি সাইডে আসবে, পি থেকে ই যাবে, ই থেকে এই আরএনএ বাদ হয়ে চলে যাবে, আর আমার এটাকে এর সঙ্গে এই পি সাইডে রেখে চলে যাবে। তাহলে আমার নেক্সট পয়েন্টে আমি দেখতে পাচ্ছি, নেক্সট ধাপে আমার এখানে একটা এই মেথিওনিন, তার সঙ্গে যুক্ত হয়েছে কে? তার সঙ্গে যুক্ত হয়েছে প্রোলিন। এরকমভাবে এই পি সাইটে একটার পর একটা যুক্ত হয়ে থাকবে। এরকমভাবে একটা করে টিআরএনএ আসবে, একটা করে টিআরএনএ একটা নির্দিষ্ট করে অ্যামাইনো অ্যাসিড মাথায় করে নিয়ে আসবে, এনে এরা সবাই যুক্ত করতে করতে এরকম করে আস্তে আস্তে যুক্ত হতে থাকবে, এবং আস্তে আস্তে আমার একটা বড় একটা আমিষ তৈরি হবে। এই মাঝখানের বন্ধনটাই হচ্ছে, যুক্ত করার বন্ধনটাই হচ্ছে পেপটাইড বন্ধনী। ওকে, এই যে আমার আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তাহলে আমার রাইবোজোম সামনের দিকে যাবে, নতুন একটা এইখানে যে কোড আছে এই কোড অনুযায়ী একটা টিআরএনএ এসে অ্যামাইনো অ্যাসিডটাকে রেখে চলে যাবে। আবার রাইবোজোম দুইটা সামনের দিকে যাবে, এখানে যে কোড আছে এই কোড অনুযায়ী টিআরএনএ রিক্সাওয়ালা নির্দিষ্ট একটা অ্যামাইনো অ্যাসিডকে এনে রেখে চলে যাবে। আবার সামনের দিকে যাবে, আবার কোড অনুযায়ী এইভাবে কাজটা সামনের দিকে আগাতে থাকে, এবং আস্তে আস্তে লম্বা একটা প্রোটিন চেইন তৈরি হতে থাকে, যে লম্বা প্রোটিনের চেইন তৈরি হতে থাকে। এই যে আমার প্রোটিন তৈরি হয়ে গেল। দিস ইজ ট্রান্সলেশন। আলহামদুলিল্লাহ ট্রান্সলেশন শেষ। ঠিক আছে, এখন বলতে পারো ভাইয়া শেষ হবে কখন, কোথায় থামবে? আজীবন চল, আই মানে তো অনেক বড়, আজীবন চলতে থাকবে না ভাই। থামার জন্য ধরো এখানে চলতে 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 গিয়ে এমন একটা স্পেশাল কোড পেয়ে গেছে, এই কোডের মানে হচ্ছে থামো, থামা, স্টপ। এই কোডের মানে হচ্ছে স্টপ। তখন রাইবোজোম দুটো যখন এখানে যাবে, এদের দেখবে কি রে আমার তো আর প্রোটিন তৈরি করা লাগবে না, স্টপ। তখন সে একটা প্রোটিন রিলিজিং ফ্যাক্টর, যে এখানে যে প্রোটিনটা তৈরি হয়েছে এই প্রোটিনটাকে রিলিজ করে দাও। প্রোটিন রিলিজিং ফ্যাক্টর তৈরি হবে, ফ্যাক্টরের মাধ্যমে প্রোটিনটাকে বের করে দিবে, রিলিজ করে দিবে, আমার ট্রান্সলেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। ঠিক আছে, প্রোটিন রিলিজিং ফ্যাক্টর প্রোটিনটাকে রিলিজ করে দিচ্ছে, ডান। সো এখানে স্টপ কোডন আমাকে এটা পড়তে হবে। স্টপ কোডন কোনটা কোনটা মুখস্থ করতে হবে, 3 স্টার ইম্পর্টেন্ট ভাইয়া। উয়া, উয়াগ, উগা, উয়া, উয়াগ, উগা, এই তিনটা হচ্ছে স্টপ কোডন। এই তিনটা হচ্ছে স্টপ কোডন। কোনটা বলছি? উয়া, উয়াগ, উগা। তাহলে এই তিনটা হচ্ছে স্টপ কোডন। এই তিনটা পাওয়া মাত্রই বন্ধ করে দিবে। ঠিক আছে, আবার ওই একটু আগে যে আমরা যখন এমআরএনএ তৈরি করেছিলাম ট্রান্সক্রিপশনে, ওখানেও সেম। ওখানে টার্মিনেশন একটা নির্দিষ্ট বেস সিকোয়েন্স আছে, ওটা আমার মুখস্থ করতে হবে না, বইও নাই, আমাদের এই লেভেলে বই দেয়া নেই। ওই নির্দিষ্ট বেস সিকোয়েন্সে গেলে অটোমেটিক্যালি ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যায়। কিন্তু ট্রান্সলেশনের বেলায় এই নির্দিষ্ট বেস সিকোয়েন্স যেখানে গেলে বন্ধ হয়ে যায়, এটা সরাসরি বই উল্লেখ করে দিচ্ছে, এটা আমার মুখস্থ করতে হবে, খুবই ইম্পর্টেন্ট, এটা আসে। তাহলে দেখো এই যে তিনটা কোড আছে, এরা কিন্তু কোনো প্রোটিন তৈরি করে না, এরা শুধুমাত্র থামতে বলে, থামা নির্দেশ দেয়, স্টপ করে নির্দেশ দেয়। ওকে, তাহলে এখন আমরা একটু কোডনের জিনিসটা একটু দেখবো, খেয়াল করে দেখো আসলে ভাই কোডন আছে কয় ধরনের, খেয়াল করে দেখো। তো জেনেটিক কোড আসলে আছে কয় ধরনের ভাই? আমাদের আসলে প্রথম কথা হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড আছে কয় ধরনের, আগে এটা বুঝতে হবে। অধ্যায় 3-এ দেয়া আছে অ্যামাইনো অ্যাসিড আছে টোটাল 20 রকমের, 20 ধরনের, 20 টাইপস। ওকে, এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড ভালো কথা। আর কোড আছে কয় ধরনের? জেনেটিক কোডন আছে, কোডন মানে কোডন আছে অ্যাকচুয়ালি 64টা। কোডন আছে কয়টা? 64টা। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশকারী কোডন কয়টি, কোডনের সংখ্যা কতটি, কে বলতে পারবা? অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশকারী কোডনের সংখ্যা কয়টি? ভাই দেখো টোটাল কোডন আছে আমাদের 64টা। ভেরি গুড। এই 64টার মধ্যে স্টপ কোডন স্টপ করে বা বন্ধ করে 3টা, তাই? তাহলে এই 3টা কি কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে? উত্তর হচ্ছে না ভাই, 3টা কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না। 64 বিয়োগ 3 ইকুয়ালস টু 61। তার মানে অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে কয়টা? 61টা কোডন। খুবই ইম্পর্টেন্ট এবং টেকনিক্যাল একটা এমসিকিউ। যদিও কোডন 64টা আছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি 3টা ছিল স্টপ কোডন, UAA, UAG, UGA, তাই না? সো আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। এই 3টা কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না, এটা বন্ধ করে দেয়। তাহলে 3টা বাদে 61টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই আরেকটা প্রশ্ন খেয়াল করো, ফার্স্ট কোড কোনটা? যে কোনো আমিষ তৈরিতে ফার্স্ট কোডন কোনটা, কে বলতে পারবা?
যে কোনো আমিষ তৈরিতে প্রথম কোডন কোনটা? ভাইয়া পড়াইছি, মনে আছে? AUG, যেটা মেথিওনিনকে নির্দেশ করে। প্রথম অ্যামাইনো অ্যাসিডের নাম ছিল মেথিওনিন। সো এটা আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট এমসিকিউ ফর এইচএসসি এন্ড অ্যাডমিশন। ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউ। ওকে, তাহলে ইনশাল্লাহ পারবা। এই জেনেটিক কোডগুলো সার্বজনীন হয়, ঠিক আছে? এরা এমন হতে পারে যে কয়েকটা কোড মিলে একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে, ঠিক আছে? যেমন ধরো তোমাদের বইয়ে অনেকগুলো এক্সাম্পল এরকম আছে। যেমন মনে করো একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড দিছে, ওই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে প্রায় 3-4টা মিলে, ধরো লিউসিন, এই যে অ্যামাইনো অ্যাসিডটা আছে না, ওইটাকে 4টা কোড আছে, এই একটা অ্যামাইনো অ্যাসিডকে বোঝায়, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, এই জিনিসটা অনেকের প্যাচ লাগে, আমি ক্লিয়ার করে দিই। একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে প্রকাশ করার জন্য অনেকগুলা কোডন থাকতে পারে। এই যে অনেকগুলা কোডন থাকা পসিবল, কিন্তু কোনো একটা কোডন কখনোই অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারবে না। এই প্যাচটা আশা করি সবাই ভেঙে ফেললা। কখনোই একটা কোডনের পক্ষে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করা পসিবল না, এই জিনিসটা হবে না, ঠিক আছে? ওকে, একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য অনেকগুলো কোডন থাকা সম্ভব, কিন্তু একটা কোডন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে না, ঠিক আছে? খুবই সিম্পল কথাবার্তা, ইনশাল্লাহ মোটামুটি হয়ে গেল। এবং আমাদের কোডনগুলো ট্রিপলেট করতে, না 3টা মিলে হয় ট্রিপলেট, এই জন্য ট্রিপলেট বলে। ট্রিপলেট, এই যে ধরো AUG, 3টা না, সো ট্রিপলেট, খুবই সিম্পল, ট্রিপলেট। আচ্ছা, এখন আসি আমরা কিছু একক আছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই এককগুলো পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট কিছু একক বা ইউনিট। খেয়াল করে দেখো, পরীক্ষায় যদি বলে যে জিন কার্যের একক কোনটা, অনেকে বলে কোডন। না রে ভাই, এটা মেডিকেলেও একবার আসছিল। জিন কার্যের একক হচ্ছে সিস্টন। খুবই 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 ইম্পর্টেন্ট। ঠান্ডা লেগে নাকটা বন্ধ হয়ে আছে। যাক, জিন কার্যের একক হচ্ছে সিস্টন, খুবই ইম্পর্টেন্ট। জিন কার্যের একক বলে সিস্টন, খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, এরকম কিছু একক আছে, যেমন জিন রিকম্বিনেশনের এককে কি বলে? জিন রিকম্বিনেশনের একককে বলা হয় রেকন, নামের সাথে মিল রেখে, রিকম্বিনেশন রেকন। জিন রেপ্লিকেশনের একককে কি বলে? জিন রেপ্লিকেশনের একককে বলা হয় রেপ্লিকন। ওকে, জিন নামের সাথে মিল আছে, একদম ইজি, এটা মনে রাখাটা খুব টাফ কিছু না। জিন মিউটেশনের একককে বলা হয় নামের সাথে মিল রেখে মিউটন। ওকে, এগুলো আমাদের পরীক্ষার জন্য, যে কোনো এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন বলতে পারো, ভাই আপনি তো প্রকৃত কোষ নিয়ে অনেকক্ষণ ধরে গেছেন, আদি কোষের বেলায় আদি কোষে জিন প্রকাশের এককে কি বলে? খুবই ইম্পর্টেন্ট। আদি কোষে তো আমরা জিনকে প্রকাশ করি, তাই না? আদি কোষে জিন প্রকাশের একককে বলে, খুবই 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 ইম্পর্টেন্ট, অপেরন। এই অপেরনের 4টা পার্ট আছে, তোমার এত ডিপে লাগবে না। গাঠনিক জিন, প্রমোটার, চালক জিন, উদ্দীপক জিন। সেটা একটু আইডিয়া বলে রাখলাম আর কি, বাট মেনলি এত কিছু দরকার নাই। আদি কোষে জিন প্রকাশের একককে বলে অপেরন। এই অপেরনের 4টা পার্ট আছে। ওকে, গাঠনিক জিন, প্রমোটার, ওই যে প্রমোশন, আচ্ছা প্রমোটার, তারপর চালক জিন, উদ্দীপক জিন। সো এটা একবার রিডিং দিলে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে, কেমন কিছু না। মেনলি আমার পরীক্ষা আসে মূলত এটা, জিন প্রকাশের একক হচ্ছে অপেরন। ওকে, আচ্ছা এখন আসি, আমরা একদম লাস্টে চলে আসছি আমরা, সেটা হচ্ছে জিন। ভাই, হোয়াট ইজ আ জিন অ্যান্ড জিনোম? জিন এবং জিনোমের মধ্যে অ্যাকচুয়ালি বেসিক পার্থক্যটা কি? জিন এবং জিনোম, কেউ কি আমাকে একটু আইডিয়া দিতে পারবা? জিন এবং জিনোমের মধ্যে একটা বেসিক পার্থক্য আসলে জিনিসটা কি? জিন এবং জিনোমের মধ্যে ভাই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা যদি বলি, হ্যাঁ আচ্ছা, প্রথমত হচ্ছে এই জিন নামকরণটা কি করছে? বিজ্ঞানী জিন নামকরণটা করছেন জোহানসেন, খুবই ইম্পর্টেন্ট। জিন নামকরণ করছেন জোহানসেন, বিজ্ঞানী জোহানসেন। আর আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা, এই লোকটা কৃত্রিম জিন আবিষ্কার করছেন। কৃত্রিম জিন খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। কৃত্রিম জিন আবিষ্কার করছেন হরগোবিন্দ খোরানা, খুবই ইম্পর্টেন্ট একটা ভাইটাল এমসিকিউ বলা যাবে, ঠিক আছে? খুবই ভাইটাল একটা এমসিকিউ। দুইটাই, জিন নামকরণ করছে জোহানসেন, হরগোবিন্দ খোরানা, কৃত্রিম জিন, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, জিন হচ্ছে ভাই, তোমরা জানো ডিএনএর একটা খণ্ড বা একটা নির্দিষ্ট একক, ডিএনএর একটা নির্দিষ্ট একক, যেটা জীবের একটা নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, এটাকে বলে জিন। ডিএনএ একটা খণ্ড যেটা জীবের একটা চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। জিনোম জিনিসটা কি খেয়াল করো, খুব ইজি ভাই। আমাদের মানুষের কি 2 সেট ক্রোমোজোম আছে না? 2 সেট ক্রোমোজোম, তাই না? 2 সেট ক্রোমোজোম থাকে আমাদের হিউম্যান বডিতে,
ঠিক কিনা ভাই? আমরা এটা কি বলি, 2n, তাই না? 2n দিয়ে বুঝাই, বা 2 × 23, সব মিলিয়ে 46টা ক্রোমোজোম আছে, তাই না? এই যে যত সেট ক্রোমোজোম তত এটাই হচ্ছে জিনোমের সংখ্যা। তাহলে জিনোম কয়টা আছে এখানে আমাদের ক্ষেত্রে? আমাদের জিনোম হচ্ছে 2। মানুষের ক্ষেত্রে জিনোম কয়টা? 2। ঠিক আছে, তাহলে 2 সেট ক্রোমোজোম মানে জিনোম হচ্ছে 2। এই হচ্ছে জিনোম। আর জিন কি? ডিএনএর একটা খণ্ডাংশ, ডিএনএর একটা খণ্ডাংশ যেটা জীবের একটা চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। একটা বৈশিষ্ট্যের জন্য একটা জিন, এক জিন এক এনজাইম মতবাদ, এটা একটা মতবাদ আছে, এক জিন এক এনজাইম। মানে একটা জিন খেয়াল করো, একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। সো একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, বা আমি পরোক্ষভাবে বলতে পারি একটা জিন একটা এনজাইম তৈরি করে, হ্যাঁ, তৈরি করার মাধ্যমে কন্ট্রোল করে। এটাকে বলে এক জিন এক এনজাইম মতবাদ। এটা একদমই সিম্পল, ইজি, ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা যদি একদমই লাস্টে চলে আসছি, খেয়াল করে দেখো জেনেটিক কোডের এখানে আমি একটু কিছু উল্লেখ করি। কিছু কিছু জিন আছে, তুমি নামটা শুনলেই বুঝতে পারবা, লিথাল জিন। লিথাল জিন মানে যে জিনটা, লিথাল মানে মৃত্যু, তার মানে ভাই যে জিন মৃত্যু ঘটায় তাকে বলে লিথাল জিন। ঠিক আছে, ভেরি গুড। আরেকটা আছে অনকোজিন। অনকো মানে ক্যান্সার, তার মানে যে জিনটা ক্যান্সার তৈরি করে, তাকে আমরা বলি অনকোজিন। ওকে, অনকো মানে ক্যান্সার, অনকোলজি, ক্যান্সার বিশেষজ্ঞ। আচ্ছা, সেক্স ক্রোমোজোমাল জিন আমার মনে বলার দরকার নেই, তোমরা সবাই জানো। এক্স ক্রোমোজোম দিয়ে ওই যে হিমোফিলিয়া, যত রোগ আছে। ওয়াই ক্রোমোজোম দিয়ে হয় মানুষের কানের লোম, শুধু একটাই আছে, তো আমরা যেন একটাই পড়ি, ওয়াইটা পড়ি। ওয়াই ক্রোমোজোম দিয়ে নিয়ন্ত্রিত হয় কানের লোম, এই জন্য ওয়াই ক্রোমোজোমের জিনটাকে বলে হোলান্ড্রিক জিন। ছেলে হোলা, পোলা, হোলান্ড্রিক জিন। ঠিক আছে, মনে রাখার টেকনিক বললাম আর কি। আচ্ছা, আর এক্স ক্রোমোজোমেরগুলোকে সেক্স ক্রোমোজোমাল জিন বলে। আসলে এগুলো এক্স ক্রোমোজোম দিয়ে হয়, মূলত এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে দুইটাই সেক্স ক্রোমোজোম, সো ওইটা একটা ইম্পর্টেন্ট পার্ট আর কি। আর হচ্ছে তোমার সিওডো, একটা আছে সিওডোজিন। সিওডোজিন মানে কি ভাই? সিওডো শব্দের অর্থ হচ্ছে ছদ্ম, তাই না? তার মানে যেই জিনটা তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, যে জিনটা আসলে নিষ্ক্রিয় থাকে, সে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, এই নিষ্ক্রিয় জিনটাকে বলে সিওডোজিন। সিওডো মানে ছদ্ম, সেটা ছদ্ম অবস্থায় আছে, ও তার বৈশিষ্ট্যকে প্রকাশ করতে পারে না, তাকে আমরা বলবো সিওডোজিন। ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে, আর তেমন কিছু নাই। আর হচ্ছে অটোজোমাল জিন তো বুঝোই, অটোজোমের মধ্যে যে জিনগুলো আসলে বিভিন্ন রোগের জন্য দায়ী, যেমন ধরো ভাই আমাদের বাংলাদেশে একটা কমন রোগ আছে শ্বেতরোগ, দেখছো না? শ্বেতরোগ, অ্যালবিনিজম বলে আর কি। শ্বেতরোগ এটা হচ্ছে একটা অটোজোমাল রোগ। শ্বেতরোগটা হচ্ছে একটা অটোজোমাল রোগ, এটা মূলত অটোজোমের সমস্যা, বুঝছো? তো এটা মূলত অটোজোমাল জিনের সমস্যা, অটোজোমাল জিনের দ্বারা হয়, অটোজোমাল জিন বা অটোজোমের মাধ্যমে হয়, এই জন্য এটা মনে রাখবা শ্বেতরোগ। অটোজোমাল বুঝছো তো? ওই যে বাকি 44টা ক্রোমোজোম, দুইটা না সেক্স ক্রোমোজোম, এক্স এবং ওয়াই, এই দুইটা বাদে বাকি যে 44টা ক্রোমোজোম, এগুলোকে বলে অটোজোমাল। সো ওইটার মাধ্যমে হয়। ঠিক আছে, সো এই হচ্ছে আসলে আমাদের দিস দ্য ভেরি বিগ চ্যাপ্টার। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তোমাদেরকে ভাই যেভাবে পড়াইছি, আমার মনে হয় আমি সময় নিয়ে পড়াইছি, বাট যেভাবে পড়াইছি তুমি যদি ইনশাল্লাহ অ্যাটলিস্ট এগুলো দেখতে পারো, ইউ উইল বি আ বস, ডেফিনেটলি ইউ উইল বি বস। এবং এই ট্রান্সলেশনের মতো কঠিন যেটা টপিক, বা রেপ্লিকেশনের মতো কঠিন একটা টপিক, এগুলো ইনশাল্লাহ আমি যে সহজ ভাষায় তোমাকে বুঝাইছি, আমার মনে হয় এরপরে ইনশাল্লাহ আর কারো কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তোমাদের যদি তারপরেও দরকার হয় দু একবার ভিডিওটা আবার দেখবা, ইনশাল্লাহ বেশ ভালো বুঝতে পারবা। ঠিক আছে, এবং এই সহজ ভাষায় তুমি যদি ইনশাল্লাহ অ্যান্সার করে দিয়ে আসতে পারো, বেশ ভালো মার্কস তুমি ক্যারি করতে পারবা, এবং এখান থেকে এমসিকিউগুলো তুমি পারবা। তাহলে আমাদের এই বিশাল অধ্যায় কোষের গঠন আলহামদুলিল্লাহ শেষ হলো। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক দোয়া রইলো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। মাস্টার বায়োলজির প্রত্যেকটা স্টুডেন্টকে আবার আমি অনেক 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 ধন্যবাদ জানাই। মন স্থির করে ধীরস্থিরতার সাথে, অনেক আগ্রহের সাথে মাস্টার বায়োলজি ভরসা রাখছো, ইনশাল্লাহ এই ভরসা আশা করি ইনশাল্লাহ পূর্ণাঙ্গতা পাবে, এবং আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ। এবং তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল যেটা বলেছিলাম, তোমাদের অ্যাডমিশন ক্লাস কিছু গিফট করবো, সো এটা ইনশাল্লাহ আমি অ্যাডমিশন ক্লাসে নিব তোমাদের সাথে। ইনশাল্লাহ দেখা হচ্ছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থেকো, তারা।